নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। আজকে আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটা ব্লগ, যেখানে কিনা আমি আসানসোলে বেড়াতে গিয়েছিলাম। আসানসোলে একদিনের জন্য গাড়ি ভাড়া করে গেছিলাম, তো তাই সমস্ত জায়গা আমার ঘোরা হয়নি। যে কটা জায়গা আমি ঘুরেছি সেইগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। চলুন তাহলে, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। সকালে 7:30টার সময় হচ্ছে আসানসোলের বাস। আমরা আগের দিনকার অনলাইনেই টিকিট বুকিং করেছিলাম। এবারে আমরা সকালবেলা 6:30টায় ঘর থেকে বেরিয়ে তারপরে আমরা বাসে উঠেছি। বাসে ওঠার পরে তারপরে 9টা নাগাদ আমাদের টিফিন শুরু হয়েছে। এই টিফিনে আমরা ডিম সেদ্ধ, কলা, পাউরুটি, মিষ্টি এইগুলো নিয়ে গেছিলাম। বাসের মধ্যেই 9টা 9:30 নাগাদ সেগুলো খাওয়া হচ্ছে। খুব ভালোই লেগেছে। কিন্তু এরকম একটা দুটো দিনের জন্য যদি আপনাদের কখনো হাতে সময় থাকে, ছুটি পায়, তাহলে পরে কিন্তু আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন, খুব ভালো লাগবে। অনেকেই কিন্তু বাসটার মধ্যে প্রায় পরিপূর্ণ। খুব ভালোই লেগেছে। আমরা যখন গিয়ে পৌঁছালাম ছেলের ঘরে তখন বাজে 2টোর সময় পৌঁছে আমরা একটু মোটামুটি স্নান টান করে নিলাম। স্নান টান করে তারপরে আমরা সেদিনটা ওখানে কাটালাম। পরের দিনকার আমরা বেরিয়ে পড়েছিলাম রিভার সাইড দেখতে। এটা হচ্ছে আবার বৈষ্ণববাদ যেতে গিয়ে রিভার সাইড পড়ে দামোদর ভ্যালির উপরে। এই রিভার সাইডটা দেখবার জন্য আমরা গেছিলাম। রিভার সাইডের বাস পাওয়া যায়, তবে আমরা যেহেতু বোনের বাড়ি গেছিলাম, সেখান থেকে টোটো করে রিভার সাইডে ঘুরে আসতে গেলাম। পড়ন্ত সূর্য দেখুন, অস্বাভাবিক সুন্দর লাগছিল জায়গাটা। দামোদর নদ কিন্তু নিচে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে বালি তুলে তুলে, কারণ প্রত্যেক বছর বন্যায় এত পরিমাণে জল গ্রামের মধ্যে ঢুকে যায় যে লোকের বিপদের সম্মুখীন হতে হয়, ভেসে যায়। সেই কারণে এখন এই প্রকল্পটি চলছে। খুব ভালোই লাগছে দেখতে। দেখুন, জল এখন নেই বললেই চলে, অথচ এই জল যখন বর্ষাকাল হয় তখন একদম নাকি ওই শেষ কিনারায় জঙ্গল গাছপালা, ওর মধ্যে অবধি নাকি জল চলে যায়। লোকের কাছে জানতে পারলাম কথোপকথনের মাধ্যমে। সূর্য অস্ত যাচ্ছে তার জলের মধ্যে, তার রক্তিম আভা খুব সুন্দর লাগছে দেখতে। এখানে কাছাকাছি কিন্তু আছে নেহেরু পার্ক। এখানে যাইনি, কারণ সেটা আর একটু বেশি বেলা হয়ে যেত, এই কারণে। ওপারটায় যেতে গেলে কিন্তু অবশ্যই টিকিট কেটে যেতে হবে। প্রচুর লোক এখানে আসছে, গাড়ি ঠাড়ি ভরা দেখলাম এখানে। ঠান্ডাটা খুব একটা বেশি ছিল না বলে ঘোরাফেরাটা খুব ভালোই লেগেছে। জলটাকে আরও সুন্দর লাগছে। খুব একটা জল এখন এখানে নেই। বেশ খানিকক্ষণ ঘোরাফেরার পর আমরা ভেবেছিলাম যে পার্কে ঢুকবো, কিন্তু এই বাসগুলো খুবই এখানে কম পরিমাণে পাওয়া যায়। সেই জন্য বাসটা যখন এসে দাঁড়িয়েই পড়লো, আমরা কী করলাম, বাসে উঠে গেলাম। 29শে ডিসেম্বর সকালবেলায় আমরা একটা গাড়ি ভাড়া করে 8:30টার সময় চলেছি। এবার আমরা এখন চলেছি কল্যাণেশ্বরী মন্দির আর মাইথন ড্যাম। আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। পরের দিন সকালবেলা কিন্তু আমরা এই গাড়িটা ভাড়া করেছি। গাড়িটা ভাড়া করে আমরা কিছু কিছু স্থান দর্শনের জন্য যাচ্ছি। এত সুন্দর রাস্তাঘাট দেখে যেন প্রাণ ভরে যায়। একটা দুর্গা মণ্ডপ, ওটা দুর্গা মন্দির। এখানে কিন্তু বেশিরভাগ দুর্গা মন্দিরই আমরা দেখতে পেয়েছি। যাওয়ার সময় দুর্গা মন্দিরটা আমাদের দেখা হয়নি, বললো যে পরে এসে দেখাবো। দেখুন, দুপাশে ঘন সবুজে ঘেরা পাহাড়িয়া পথ, উঁচু নিচু, বেশ ভালোই লাগছে। কখনো উপরে উঠছি, কখনো নিচে নামছি। খুব সুন্দর ঘন সবুজ অরণ্য। এখন তো সকাল মাত্র 9:30 বাজে। চারিদিকটা কুয়াশা আর কুয়াশা। এখন প্রথমে আমরা চলেছি মাইথন বাঁধ দেখবার জন্য। দেখুন লাল মাটি, কি সুন্দর গাছের ছায়া ছায়া,
তার মধ্যে বেশি একটা ঠান্ডা পড়েনি, ভালোই লাগছে দেখতে। প্রচুর টুরিস্ট কিন্তু আসছে, ডিসেম্বর মাস মানেই তো ঘোরাফেরার মাস। কত স্টল বসেছে। এই জায়গাটায় আমরা একটু রেস্ট নিয়ে নেব। দেখুন কি সুন্দর চারিদিকে পুকুর আর ইয়ের মধ্যে। এই জায়গাটায় আমরা একটু প্রথমে কফি বিস্কুট খেয়ে নিলাম। প্রচুর স্টল আছে এখানে, কত টুরিস্টের আগমন দেখুন। আমাদের জামাইবাবু কেমন লাগছে বলো? ভালোই হ্যাঁ, খাওয়া লাগছে। ভালোই লাগছে। এবারে এক একটা জায়গায় এত সুন্দর সুন্দর মাইথন ব্রিজের উপরে উঠে আমরা একটা ছবি তুললাম। দেখুন মনে হচ্ছে আমি দূরে একটা উট। জলটা এত সুন্দর, কিন্তু আরও দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। দু চার পাশ দিয়ে জল বয়ে চলেছে, পাহাড় তার পাশে। আমরা আজকে এসেছি মাইথনে। মাইথন ড্যামের ওপর থেকে এই সুন্দর ভিউ। ওই গাছটা যেন পুরো উট। উট আর জল দুটো অপোজিট জিনিস। সরে যাও, এই যে সরে সরে তো ধাক্কা ধাক্কা লাগে। দাঁড়াও দাঁড়াও। অন্য জায়গা দিয়ে পথ আছে, চলুন সেই জায়গাটায় আমরা এবারে যাই যেখান থেকে বোটে ওঠা যায়। তবে আমরা বোটিং করিনি। এই দেখুন এই জায়গাগুলো সুন্দর করে সাজানো গোছানো। এগুলো এক একটা গেট দিয়ে ঢুকতে হবে, এক একটা গেটে এক এক রকমের রেট আছে। আমরা এখান থেকে বেরিয়ে এলাম, এটা ঘুরে নিই এখনও। তা মাথা পিছু 100 টাকা করে বোটে চড়তে গেলে, আর যদি প্রাইভেট নেন তাহলে 600 টাকা ভাড়া আছে। আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে, একদিনের জন্যই যেহেতু, এই জন্য কিন্তু আমরা আর বোটে চড়ে সময় নষ্ট করিনি। তবে আর একটা পথ এইটা। ছেলে বারবার শুধু আমাকে সতর্ক করছে, মা দেখো সিঁড়ি আছে, পড়ে যেও না। ছোটোবেলায় বাচ্চাদের আমরা হাত ধরে ধরে নিয়ে যাই, তাদের যাতে সুরক্ষা দেই। এখন বড় হয়ে গেলে ছেলেরাই কিন্তু, বাচ্চারাই মাকে সুরক্ষা দেয়। বারবার শুধু খালি আমাকেই দেখছে। যেহেতু আমার হাতে ক্যামেরা, আমি ভিডিও করছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দূরে আবার পাহাড় আছে, অনেক দূরে একটা মন্দিরে দেখা যাচ্ছে, এতটা আসছে না। তবে আমরা মন্দিরের সামনে দিয়ে যাব যখন, নিশ্চয়ই দেখতে পাবেন। বোটিং করতে পারেন। বোটিংয়ের বিধি নিষেধ সমস্ত কিছু এটার মধ্যে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। খুব সুন্দর লাগছে জায়গাটা। কথাবার্তা চলছে কিভাবে কত টাকা কি দেখা যায়, এইসবের কথাবার্তা চলছে। এখানে প্রচুর জল আছে, কিন্তু আমিও ভাবলাম যে ঠিক আছে একটু আমারও একটু দেখিয়ে দিই ভিডিওতে। আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে তো? ভালো লাগলে সকলের সঙ্গেই শেয়ার করবেন। সকলেই আসবেন আসানসোলে, এসে কিছু কিছু স্পট আপনারা দেখবেন। এবং আরও অনেক স্পট আছে যেগুলো আমাদের দেখা হয়নি, আপনারা নিশ্চয়ই দেখবেন। অনেক মন্দিরও আছে এখানে। এবারে আমরা যেখান থেকে ব্যারেজটা আছে সেই ব্যারেজের দিকে যাব, তার জন্য আবার আর একটা রাস্তা আছে। এই বোটিংয়ের জায়গাটা আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা যাচ্ছি মাইথন বাঁধের কাছে। মাইথন বাঁধ কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে মাইথনেই অবস্থিত। এটা 15,712 ফুট লম্বা আর 165 ফুট কিন্তু উচ্চতা। একটু বনের পথ দিয়ে যেতে হয়। হ্যাঁ, দেখুন এরকম রাস্তা আছে, ঝিকঝাক পাহাড়িয়া পথ, তো বেশ ঢালু পথ। এরকম জঙ্গলের মধ্যে চারিদিকে পাহাড়ি গাছে ঘেরা, তার মধ্যে থেকে আমরা কত পিকনিক করবার জন্য বাস, প্রাইভেট কার, কত কি এসছে। সকলেই কিন্তু খুব মজা করছে, পিকনিক করছে। ছোটোবেলায় শুনতাম মাইথনে নিয়ে যাচ্ছে, মাইথনে নিয়ে যাচ্ছে। তবে আমার কিন্তু এবার প্রথমবার মাইথনে আসা। সত্যিই খুব সুন্দর এলাকাটা, পিকনিকের জন্য কিন্তু একদম জমজমাট। নানান রকম বাচ্চাদের মন ভোলানোর জিনিসও এখানে রয়েছে, বড়দেরও প্রয়োজনীয় জিনিস রয়েছে, যার যেটা খুশি কিনতে পারেন।
একটু ঘুরে ঘুরে চারিদিক দেখলাম, ভালোই লাগছে দেখতে। নানান রকম বাচ্চাদের কিন্তু রাইডসও রয়েছে এখানে, কোনো রকম অসুবিধাই হবে না, বাচ্চাদের সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। এই যে দেখুন বাঁধটা, এই বাঁধটা সাধারণত বন্যা নিয়ন্ত্রণের জন্যই নির্মাণ করা হয়েছিল, তবে যখন কিনা লক গেটগুলো খুলে দেওয়া হয় তখন এর রূপ কিন্তু ভয়ানক দেখায়। তখন 60,000 কিলোওয়াট জলবিদ্যুৎ কিন্তু এখান থেকে উৎপাদন করা হয়। মাইথন মানে মাইকা স্থান, এই নামটা থেকে এসেছে মাইথন, যার অর্থ হচ্ছে হিন্দু দেবী মা কল্যাণেশ্বরীর স্থান। মা কল্যাণেশ্বরীর মন্দির আমরা সামনে দিয়ে ঘুরে এসেছি, কিন্তু প্রচুর ভিড় ছিল, তাই জন্য আমরা কিন্তু কল্যাণেশ্বরী মন্দিরে দাঁড়াতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই মা কল্যাণেশ্বরীর মন্দিরে যাবেন। এই বোল্ডারগুলো যখন, এখন তো দেখা যাচ্ছে যখন কিনা এই গেটগুলো খুলে দেওয়া হবে তখন কিন্তু দারুণ দৃশ্য, এর বর্ষাকালে আসলে সেই দৃশ্য দেখা যায়। এবারে আমরা চললাম পাঞ্চেত বাঁধ দেখবার জন্য। সুন্দর ব্রিজ, চারিদিকটা বেশ শান্ত পরিবেশ, নানান রকম বনে ঘেরা, আর ছুটে চলেছে আমাদের গাড়ি। তারপরে গাড়িটাকে এক জায়গায় পার্কিং করে রেখে একটু টিফিন খেয়ে নিয়ে এসে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে, কারণ এখানে গাড়ি থামানো বারণ। তাই এই ব্রিজের উপরে উঠে আমরা সুন্দর দৃশ্য দেখতে লাগলাম। প্রচুর লোক এসছে এখানে দেখবার জন্য, প্রচুর যাত্রী। আমরা দেখলাম এখানে সুন্দর, এখানে ছোট ছোট বোট দাঁড় করানো আছে। কুয়াশা, চারিদিকে দেখা যাচ্ছে না কিছুই। বিশ্বমশাই কেমন লাগলো? ভালো। কি আনন্দ পেলাম। কি দেখলে এখন অবধি? এখন দেখলাম ওই আমাদের মাইথনের বাদটা দেখলাম, আসানসোল দেখলাম, তারপরে গিয়ে ওদের বাড়ি খেলাম, হ্যাঁ, খেয়ে যেতে আবার গাড়ি করে বাড়িতে এলাম। এসে সকালবেলা তোমাকে নিয়ে গিয়ে আমরা তরকা, লুচি, জিলেবি, রসগোল্লা, গরম গরম রসগোল্লা এত আগে থেকে বলতে বলিনি। সব খেলাম। শুধু জিজ্ঞেস করা হয়েছে ড্যামগুলো কীরকম দেখলেন, কীরকম ঘুরলেন, সেটা এত ওই যে রসগোল্লার জ্ঞান সবই বলি। সেই আমি 1945-এ জন্ম নিয়েছিলাম, ওখান থেকে স্টার্ট করেছি। এই সমস্ত দেখাশোনা আমার তো সবই দেখা, এদের সঙ্গে আমাদের খানিকক্ষণ ব্রিজের উপর ফটো টটো তোলা হলো। দেখুন পাদদেশে কত গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের দেখা শেষ হয়ে গেল, এবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি। আর দেখুন দূরের থেকে আসছে আমাদের 80 বছরের যুবক। পাঞ্চেত বাঁধের ওপরে যে রাস্তা নির্মাণ হয়েছে তার উপরে অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম, নানানভাবে আমরা ফটো তুললাম। এই পাঞ্চেত বাঁধ কিন্তু খুবই সুন্দর। দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা পাঞ্চেত পাহাড়ের পাদদেশে নির্মিত প্রথম পর্যায়ের 4টি বহুমুখী বাঁধের শেষ বাঁধ। এটা ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেতে দামোদর নদী জুড়ে নির্মিত হয়েছিল, আর 1959 সালে বাঁধটি চালু করা হয়েছিল। এবারে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি গড় পঞ্চকোট, যেটা কিনা ভারতের পূর্বাঞ্চলে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চকোটের পাহাড়ের পাদদেশে অবস্থিত। পাহাড় থেকে কাঠ কেটে কেটে নিয়ে ওরা যাচ্ছে, সুন্দর দৃশ্য, দূরের থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। সেই পাহাড়ের পাদদেশে ঘন অরণ্যে ঘেরা ছুটে চলেছে আমাদের গাড়িটি। মাঝে মাঝে নেমে আমরা একটুখানি কিন্তু ছবি তুলছিলাম। চলে এসেছি আমরা গড় পঞ্চকোটে। দেখুন কি সুন্দর, এখানেও লোকের ভিড়। ডিসেম্বরের শেষ, এই সময় সকলেই ঘোরাঘুরি করে, তো তাই যেখানেই যাচ্ছি সেখানেই ভিড় আর ভিড়। বলছি পঞ্চকোট হলো প্রাসাদের ধ্বংসাবশেষ, একটি নীরব সাক্ষ্য। 18 শতকে বর্গীর আক্রমণের জন্য এই প্রাসাদটি ধ্বংসাবশেষে পরিণত হয়। ধ্বংসপ্রাপ্ত দুর্গটি গড় পঞ্চকোট দুর্গ নামে পরিচিত। গড় মানে হচ্ছে দুর্গ, পঞ্চ মানে 5, আর কোট মানে হচ্ছে গোষ্ঠী। গড় পঞ্চকোট পাহাড়ের পাদদেশে শাল আর ঘন মহুয়ার জঙ্গলে ঘেরা, ভ্রমণের জন্য কিন্তু খুব আদর্শ জায়গা। আমরা গাড়িটা রেখে আস্তে আস্তে ভেতরের দিকে গেলাম। ছিন্ন বিচ্ছিন্ন
অংশ আমরা দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটা কিন্তু দেখুন কত পুরনো ইট, কিছু কিছু মন্দির আছে টেরাকোটের কাজ করা, তার কত সুন্দর আর্চ। এখানে যে মন্দির ছিল সেই মন্দিরের বাক্সটা পর্যন্ত এখনো পর্যন্ত রয়ে গেছে। বর্গিরা কিন্তু এই পাশ দিয়ে আসতে খুব সুবিধা বলে এমনভাবে তারা ধ্বংস করে দিয়েছে যে কিছুই রাখেনি। তারপরে শোনা যায় যে বর্গী রাজাদের মৃত্যুর পর রানীরা নাকি একটা কুয়ো আছে, সেই কুয়োর মধ্যে নাকি 5টা রানী আত্মহত্যা করেছিলেন, এরকম কথা আছে, শুনেছি গল্প কথা। আস্তে আস্তে একটু একটু করে যে সমস্ত স্থাপত্য এখনও টিকে আছে সেগুলোকেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন সেই কুয়োটা যেখানে রানীরা আত্মহত্যা করেছিল, যদিও এটা গল্প কথা। আর দেখুন এখনও কত সুন্দর তার গাঁথনিগুলো, কারুকার্য যেমন কিছু কিছু এরকম টিকে আছে। এখানেও আমরা বেশ খানিকক্ষণ ফটো তুললাম, ঘোরাঘুরি করে পঞ্চগড়টা তুলে নিলাম। দূরে পাহাড় ঘিরে রয়েছে নানান গাছ। আর এইখানে এই একটি মন্দির পুরো টেরাকোটার কাজ করা। এখানে নাকি 5 কোণে 5টা মন্দির ছিল, সব বেশিরভাগটা এরকম ধ্বংস হয়ে গেছে। ওয়াচ ওখানে টাওয়ার আছে, ওখানে থেকে দেখা যায়। এবারে আমাদের ভেতরটা ঘোরাঘুরি করে এবার আমরা আসছি রাস মঞ্চ বলে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। এই রাধাকৃষ্ণের মন্দিরে একমাত্র এটাকেই টিকিয়ে রাখা গেছে, আর এখানেই পুরোহিত মশাই পুজো করছেন। সেইখানে আমরা এগিয়ে চলেছি। এখানে আমরা দেখলাম পুরুলিয়ার ছৌ নাচ বিখ্যাত, সেই ছৌ নাচের মুখোশগুলো মনে হচ্ছিল পরে একটা আমিও ছৌ নাচ করি। দেখে নিলাম কত সুন্দর সুন্দর মূর্তিগুলো এখানে রয়েছে। ছেলে বলল মা আমাকে একটাখানা পরিয়ে দাও, ছেলে একটা পরে আবার একটুখানি ছবি তুললো। মূর্তিগুলো কিন্তু বেশ চটপটা রঙের একদম। আমার ছেলে একটা পরে নিয়েছে। এখানে প্রায় দোকানে দোকানে কিন্তু এই ইয়েগুলো দেখা যাচ্ছে। বাঁশ ও বেতের কাজের সুন্দর সুন্দর ডিজাইনের কত রকমারি জিনিস, ফুলদানি থেকে আরম্ভ করে আরও কী কী রয়েছে এখানে যেন খুব সুন্দর লাগছে। তাদের কুটির শিল্পের সত্যি প্রশংসা করতে হয়। এবারে চলে এলাম রাস মন্দির। টেরাকোটার কাজ, খুব সুন্দর সূক্ষ্ম কাজ, তবে খুব ছোট জায়গার মধ্যে। আদি কল্যাণেশ্বরী মন্দির, একটা হচ্ছে নবগোপাল মন্দির, একটা লক্ষ্মী মন্দির, আর একটা হচ্ছে আপনার কালী মাতা মন্দির। আচ্ছা, তাহলে 5টা মন্দির। একেই সংরক্ষণ করা গেছে, এইটা এখন সংরক্ষণ করা, হ্যাঁ সংরক্ষণ করা। আর সব বিলুপ্ত। হ্যাঁ, পুরোহিত মশাইকে দক্ষিণা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখাচ্ছি দেখুন উপরের কারুকার্যগুলো, আর কত ছোট জায়গা, একজনের পাশ দিয়ে একজন হাঁটা যাবে না। রাস মন্দির আমাদের দেখা কমপ্লিট। গড় পঞ্চগড় তাহলে আমরা দেখেছি হচ্ছে মাইথন বাঁধ দেখেছি, পাঞ্চেত বাঁধ দেখেছি, আর দেখলাম হচ্ছে গড় পঞ্চকোট। এই 3টে জায়গা আমরা দেখেছি। তারপরে আমরা ফিরে এলাম। ফিরে আস্তে আস্তে আমাদের এখান থেকে যখন বেরোলাম তখন বাজে প্রায় 12:30 বেজে গেছে। এখানে দেখুন দুটো নদী একসঙ্গে এসে মিশেছে, খুব সুন্দর দৃশ্য। চলে এলাম আমরা এবারে খাওয়ার জন্য। কোট চত্বরে এই হোটেলটা নাকি খুব বিখ্যাত, গঙ্গা হোটেল। সুনীল গঙ্গোপাধ্যায় তার রচনায় নাকি এই হোটেলের নাম উল্লেখ করেছেন। তাই এই হোটেলে আমরা দুপুরে ভোজন করব। ঠিক 2টো বাজে, 2টোর সময় আমরা চলে এলাম। হোটেলটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। বেশ লোকের জমজমাট ভিড় আছে, কিন্তু অনেক লোক এই হোটেলে দুপুরে আহার করছে। এই আমাদের ড্রাইভার দাদা খুব ভালোই আমাদের ঘুরিয়েছে। আমার কাছে আছে অবশ্য। এই যে আমাদের ড্রাইভার দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, যদি আপনারা কখনো আসানসোলে আসেন তাহলে ওনার গাড়িতে কিন্তু আপনারা যোগাযোগ করে ঘুরতে পারেন। থ্যাংক ইউ দাদা।
ঘরে ঢুকতে ঢুকতে আমাদের 3:30 বেজে গেল। তারপরে 3:30 থেকে বসে বসে একটু গল্পগুজব করে কি দেখলাম সেই সব করে তারপরে রাত্রে আবার বাইরে থেকে টিফিন আনিয়ে খেয়ে সকালবেলায় উঠে আমরা তৈরি হয়ে চলে এলাম বাস স্ট্যান্ডে। অনলাইনেই টিকিট বুকিং করা হলো। আমরা কলকাতাগামী বাসে 8:30টার সময় উঠে তারপরে ঘরে ঢুকলাম, 2টো বেজে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।